হ্যালো এভরিওয়ান, আগের দিন আমরা ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রিতে অনুঘটন সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ পদ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম ইনহিবিটর কি, প্রমোটার কি, পয়জন কি, এগুলো অবধি আলোচনা হয়েছিল। এরপরে আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই ক্যাটালাইসিস বা অনুঘটনের শ্রেণীবিন্যাস থেকে। অনুঘটন দু রকমের হতে পারে, একটা হচ্ছে সমসত্ব অনুঘটন হোমোজিনিয়াস ক্যাটালাইসিস যেটাকে বলে, আর একটা হচ্ছে অসমসত্ব অনুঘটন যেটাকে বলে হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। হোমোজিনিয়াস ক্যাটালাইসিস বলতে বা সমসত্ব অনুঘটন বলতে বোঝায় যে বিক্রিয়ক কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, তার বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক সকলেই একই ভৌত দশায় থাকবে। যদি বিক্রিয়ক গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়াজাত পদার্থটাকেও গ্যাসীয় হতে হবে, অনুঘটকটাও গ্যাসীয় হতে হবে, মানে সবটাই একই ভৌত দশায় থাকবে। এই হচ্ছে মেইন পয়েন্ট সমসত্ব অনুঘটনের, একই ভৌত দশায় থাকবে। যেরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশনে দেখো 2SO2 এটা সাথে অক্সিজেন দ্বারা জারিত করলে NO নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে NO হচ্ছে এখানে অনুঘটক। এই নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে যদি SO2 কে O2 দ্বারা জারিত করা হয় তাহলে SO3 উৎপন্ন হয়। সেখানে দেখো প্রত্যেক কটা কিন্তু গ্যাসীয়, SO2 ও গ্যাসীয়, O2 ও গ্যাসীয়, নাইট্রিক অক্সাইড সেটাও গ্যাসীয় যে অনুঘটক ব্যবহার হয়েছে, যে বিক্রিয়াজাত পদার্থ SO3 সেটাও গ্যাসীয়। তাহলে এখানে বিক্রিয়ক গ্যাসীয় হলো, অনুঘটক গ্যাসীয় হলো, আর বিক্রিয়াজাত পদার্থটাও গ্যাসীয় হলো। তার মানে কি হচ্ছে, এটা সমসত্ব অনুঘটন। এছাড়া ধরো আছে অসমসত্ব অনুঘটন। অসমসত্ব অনুঘটন আমরা মানে সমসত্ব আর অসমসত্ব বুঝতেই পারছি, তার মানে এখানে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক বিভিন্ন দশায় উপস্থিত থাকে। তার মানে একজন গ্যাসীয় হতে পারে, একজন কঠিন হতে পারে, একজন তরল হতে পারে, এরকম অবস্থায় থাকে। যেরকম দেখো এই বিক্রিয়াটায় যখন NH3 উৎপন্ন হচ্ছে N2 আর H2 নাইট্রোজেন আর হাইড্রোজেনের মিশ্রণে, আমরা এখানে আয়রন অনুঘটক ব্যবহার করেছি, যেটা কিনা আয়রন তো আর গ্যাস নয়, আয়রন হচ্ছে সলিড, কঠিন পদার্থ। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে অসমসত্ব অনুঘটন, কারণ এরা একই ভৌত দশায় নেই। বিক্রিয়ক, অনুঘটক আর বিক্রিয়াজাত পদার্থ যদি একই ভৌত দশায় থাকে তবেই সেটা সমসত্ব হবে। এরা একই দশায় নেই, বিভিন্ন দশায় আছে, তাই জন্য এটা অসমসত্ব অনুঘটন। এছাড়া আরেকটা আছে এই H2O2, এটা হচ্ছে অ্যাকুয়াস, PT প্ল্যাটিনাম সলিড স্টেটে, H2O হচ্ছে লিকুইডে, O2 গ্যাসীয়। দেখো প্রত্যেকটার ভৌত দশা কিন্তু আলাদা, প্রত্যেকটার আলাদা। তাহলে এটা অসমসত্ব অনুঘটন। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুঘটনের প্রকারভেদ। এবার বলছি কঠিন অনুঘটকের সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়। একক সময় একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে যত মোল বিক্রিয়ক বিক্রিয়া সাধনে সমর্থ হবে সেটাই হচ্ছে অনুঘটকের সক্রিয়তা। তার একক হয় মোল পার গ্রাম পার সেকেন্ড। কারণ কি, একক সময় একক ভরের কোনো অনুঘটকের উপস্থিতিতে যত মোল এক বিক্রিয়ক সেই বিক্রিয়াটা করতে সমর্থ হচ্ছে সেটাই হচ্ছে তার সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে কঠিন এই অনুঘটকের সক্রিয়তা হলো কঠিন অনুঘটকের সুনির্দিষ্টতা বা সিলেক্টিভিটি। অ্যাক্টিভিটি হলো এবার সিলেক্টিভিটি। অনুঘটকের যে বৈশিষ্ট্যের জন্য কোনো বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট ক্রিয়ায় সংঘটিত হয়ে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। আবার বলছি, অনুঘটকের যে বৈশিষ্ট্যটার জন্য কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অনুঘটকেরই উপস্থিতিতে নির্দিষ্ট ক্রিয়ায় সংঘটিত হয়ে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, সেটাই হচ্ছে সেই অনুঘটকের সুনির্দিষ্টতা বা সিলেক্টিভিটি। যেমন দেখো এখানে C2H2 এর সাথে H2 যুক্ত হয়ে যদি বিচূর্ণ প্ল্যাটিনামকে আমরা অনুঘটক হিসেবে ইউজ করি তখন কিন্তু ইথেন উৎপন্ন হচ্ছে C2H6। কিন্তু যদি একটা নির্দিষ্ট অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট একটা
বিক্রিয়াজাত পদার্থই উৎপন্ন হচ্ছে। আবার যদি লিন্টলার অনুঘটক, সেটা হচ্ছে ওই কুইনোলিন দ্বারা নিষ্ক্রিয় করা হয় একটা আংশিকভাবে, সম্পূর্ণ নয়। সেটা হচ্ছে বেরিয়াম, সম্ভবত বেরিলিয়াম সালফেটের ওপর ওই প্যালাডিয়াম চূর্ণ টাইপের হবে, সেইটাকে বলছে হচ্ছে লিন্টলার অনুঘটক। সেটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ইথিলিন উৎপন্ন হবে। একই বিক্রিয়া, অনুঘটক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এখানে বিক্রিয়াজাত পদার্থটা নির্দিষ্ট হচ্ছে। এটাই হচ্ছে সুনির্দিষ্টতা বা সিলেক্টিভিটি, একটা সিলেকশনের উপর ডিপেন্ড করছে। যদি আমি প্ল্যাটিনাম নিই তাহলে কিন্তু ইথেন উৎপন্ন হচ্ছে, যদি লিন্টলার অনুঘটক নিই তখন ইথিলিন উৎপন্ন হচ্ছে। এরপর আসছি এনজাইম অনুঘটন। এনজাইম অনুঘটন বলতে কি বোঝায়? এনজাইম অনুঘটন হচ্ছে, আমরা জানি এনজাইম হচ্ছে একটা বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট বলে, কারণ এগুলো জৈব রাসায়নিক অনেক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রাণী হোক, উদ্ভিদ দেহে হোক, সবের ক্ষেত্রেই বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে এনজাইম ত্বরান্বিত করে, সেই জন্য এটাকে এনজাইম ক্যাটালিস্ট বলে। আর এই যে ঘটনাটাকে, এই জৈব রাসায়নিক বিক্রিয়া যে ত্বরান্বিত হচ্ছে, এই ঘটনাটাকে বলে এনজাইম অনুঘটন। যেরকম ধরো গ্লুকোজের সাথে যদি জাইমেজ নামক একটা এনজাইম নিই তাহলে সেখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তার মানে জাইমেজ এখানে হচ্ছে অনুঘটন, এনজাইম অনুঘটন। এছাড়া দেখো এনজাইম অনুঘটনেরই কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সেটা অতি সক্রিয় আর কার্যকরী। এনজাইম হচ্ছে অতি সক্রিয় আর কার্যকরী হয়। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট প্রকৃতি, মানে একটা এনজাইম, এটা সুনির্দিষ্ট প্রকৃতি বলতে বোঝায় একটা এনজাইম সর্বদাই একটা নির্দিষ্ট বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করবে। তার মানে কি, একটা এনজাইম সর্বদা একটা নির্দিষ্ট বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করে। তার মানে এই যে ধরো এই রিয়াকশনটাতে এই জাইমেজই কাজ করবে। তার মানে এই বিক্রিয়াটাতেই কাজ করে জাইমেজ, অন্য কোনো বিক্রিয়া, তার মানে একটা নির্দিষ্ট বিক্রিয়াতেই সে অনুঘটক রূপে কাজ করছে। থার্ড বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। এখানে বলছে যে ধরো কোনো বিক্রিয়া, মানে এনজাইম অনুঘটিত কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটা একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে সর্বোচ্চ হয়, সব থেকে বেশি হয়, সেটাই হচ্ছে সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। তাহলে মানে কোনো রাসায়নিক বিক্রিয়ার, তার মানে বেগ ধরো একটা উষ্ণতায় গিয়ে সব থেকে বেশি হয়ে যাচ্ছে বেগটা, তখন সেটাই হবে তার সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। অনুকূল উষ্ণতায় সর্বোচ্চ উষ্ণতার উপরে যদি যায় বা নিচে নেমে গেল উষ্ণতাটা, তখন কিন্তু ওই এনজাইম অনুঘটিত বিক্রিয়ার বেগটা হ্রাস বা বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে সর্বোচ্চ অনুকূল পিএইচ। এটা একটা এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ অনুকূল পিএইচ। এখানেও তাই হচ্ছে এই মানে একটা নির্দিষ্ট পিএইচ এ এনজাইমের মানে অ্যাক্টিভিটি বা কার্যকারিতা যেটা অনেক মানে সব থেকে বেশি হয়, সর্বোচ্চ হয়ে যায়, সেই পিএইচটাই হচ্ছে সর্বোচ্চ অনুকূল পিএইচ বলে। এখানে দেখো কি হয়, যেমন সর্বোচ্চ অনুকূল উষ্ণতাতে গিয়ে এনজাইমের সক্রিয়তাটাও বেশি হয়ে যায়, এখানেও সর্বোচ্চ অনুকূল পিএইচ এ গিয়ে এনজাইমের কার্যকারিতাটা সর্বোচ্চ হয়ে যায়, সব থেকে বেশি হয়ে যায়, সেই পিএইচটাই হচ্ছে সর্বোচ্চ অনুকূল পিএইচ। এরপর হচ্ছে এটা হচ্ছে দুবার হয়ে গেছে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্য হয়ে গেল। এবার হচ্ছে এনজাইম অনুঘটকের ক্রিয়া কৌশল। এনজাইম অনুঘটকের ক্রিয়া কৌশল বলতে আমরা বুঝি যে কোনো এনজাইম, প্রত্যেক কটা এনজাইমেরই কি হয় না, একটা মানে পৃষ্ঠতলে, সেই এনজাইমটার পৃষ্ঠতলে কতগুলো নির্দিষ্ট স্থান থাকে যেখানে গিয়ে সাবস্ট্রেট অণুগুলো কি হয়, আবদ্ধ হয়। মানে এনজাইমের পৃষ্ঠতলে সেই স্থানগুলো থাকে, এনজাইমের পৃষ্ঠতলে সেই সুনির্দিষ্ট স্থানগুলোকে সক্রিয় স্থান বলে বা অ্যাক্টিভ সাইট বলে, সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট বলে। এবার দেখো সেই মানে সক্রিয় স্থানের আকৃতিটা আর সাবস্ট্রেট অণুর আকৃতিটা পরস্পর পরিপূরক হয়, সেই জন্যই একটা এনজাইম, একটা নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ
আকৃতিটা দুজনের পরিপূরক হতে হবে, তবেই না পারফেক্ট একটা অ্যাটাচমেন্ট হবে। তো এক্ষেত্রেও সেটাই হয়। বিজ্ঞানী ফিশার এই এনজাইমের ক্রিয়াকৌশল সংক্রান্ত একটা পরীক্ষা করে দেখলেন, একটা মতবাদ প্রকাশ করলেন, সেটাকে তালা চাবি বা লক অ্যান্ড কি মডেল বলে। সেখানে কি হয় না, এখানে উনি কি করলেন না, উনি বললেন সেই ওনার ফিশারের যে মতবাদটা আর কি, উনি বললেন যে তালার যেমন একটা নির্দিষ্ট চাবি থাকবে, সেরকমই প্রত্যেকটা সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট এনজাইম থাকা দরকার। তার মানে প্রত্যেকটা সাবস্ট্রেটের নির্দিষ্ট এনজাইমও আছে। তালার যদি নির্দিষ্ট চাবি থাকে, তাহলে সাবস্ট্রেটেরও নির্দিষ্ট এনজাইম আছে। তার মানে ওই এনজাইমের সক্রিয় স্থানের আকৃতি তালার আকৃতি যেমন চাবির সাথে পরিপূরক হতে হবে, তাহলে ওই এনজাইমের সক্রিয় স্থানের আকৃতিটাও সাবস্ট্রেট অণুগুলোর সঙ্গে আকৃতির সাথে পরিপূরক হতে হবে, তবেই পারফেক্ট ম্যাচ হবে। তখন এবার সেই অনুসারে দেখা গেল, একটা পরীক্ষায় দেখলেন যে এনজাইম যখন এই সাবস্ট্রেট অণুর সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট সক্রিয় জটিল যৌগ উৎপন্ন করছে, একদম পারফেক্ট এমন আকৃতি এটার এনজাইমটার। এটা হচ্ছে এনজাইম, এই গ্রিন কালার যেটা দেখিয়েছি, এই এনজাইমটার সাথে এইটা হচ্ছে সাবস্ট্রেট কি হচ্ছে, সাবস্ট্রেট অণুগুলো যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট সক্রিয় জটিল যৌগ উৎপন্ন করছে ইএস। এনজাইম এস হচ্ছে সাবস্ট্রেট, এই এনজাইম সাবস্ট্রেট জটিল যৌগটা আবার কি হচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে যে পি, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলো বিয়োজিত হয়ে গিয়ে। তখন কি হলো, এনজাইম থেকে মুক্ত হয়ে গেল, বিক্রিয়াজাত পদার্থটা এনজাইম থেকে মুক্ত হয়ে গেল। সেই এনজাইম আবার পুনরায় নতুন সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারবে। এইভাবে একটা প্রক্রিয়া চলতেই থাকছে। এটাকেই বলছে লক অ্যান্ড কি মডেল। তালা চাবির যে প্রক্রিয়াটা এখানেও সেটাই অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য এটাকে তালা চাবি মডেল বলছি। ফার্স্ট স্টেপে তাহলে কি হলো, ই প্লাস এস, ইএস মানে এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট সক্রিয় জটিল যৌগ তৈরি করলো, সেটা আবার সেকেন্ড স্টেপে কি হলো, বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করলো আর এনজাইম থেকে মুক্ত হয়ে গেল। এনজাইম আবার পুনরায় সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে আবার নতুন জটিল যৌগ গঠন করছে, আবার বিক্রিয়াজাত পদার্থ বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ, এইভাবে প্রসেসটা চলতে থাকছে। তো এই থেকে আমরা কয়েকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। গ্যাসের ভৌত অধিশোষণের মাত্রা উষ্ণতা দ্বারা কিভাবে প্রভাবিত হয়? গ্যাসের ভৌত অধিশোষণের মাত্রাটা উষ্ণতা দ্বারা কিভাবে প্রভাবিত হয়? এটা ছিল 1 নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অধিশোষণের প্রয়োগগুলি লেখো। অধিশোষণের প্রয়োগগুলি লেখো। আগের দিনে আমি হোমওয়ার্কগুলো দিইনি, একসাথেই এখানে দিচ্ছি। অনুঘটক বিষ ও অনুঘটক উদ্দীপক বলতে কি বোঝায়, একটা করে উদাহরণ দিয়ে বোঝাও। অনুঘটক বিষ ও অনুঘটক উদ্দীপক বলতে কি বোঝায়, একটি করে উদাহরণের মাধ্যমে বোঝাও। আর আজকে থেকে যেটা হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন পড়ালাম। সমসত্ব আর অসমসত্ব অনুঘটকের মধ্যে পার্থক্য কি? সমসত্ব ও অসমসত্ব অনুঘটনের মধ্যে পার্থক্য কি? এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্যগুলি লেখো। আর একটা কোশ্চেন লেখো, অধিশোষণ সমতাপীয় বলতে কি বোঝো? অধিশোষণ সমতাপীয় বলতে কি বোঝো? এইখান থেকে এই অবধি কোশ্চেনগুলো হলো। নেক্সট যেটা, একটু পদার্থের কোলয়েডীয় অবস্থা একটু শুরু করছি। পদার্থের কোলয়েডীয় অবস্থা, কোলয়েডীয় অবস্থা বলতে মানে কোলয়েডিয়াল স্টেট অফ ম্যাটার যেটা বলছি, কোলয়েডীয় অবস্থা। তাহলে কোলয়েড হচ্ছে কোনো পদার্থ নয়, কিন্তু কোনো ম্যাটার নয়, এটা হচ্ছে পদার্থেরই একটা বিশেষ অবস্থা বোঝায়। আসছি এটাতে, সেটা হচ্ছে প্রথমে পড়তে হবে ডিসপারশন সিস্টেমটা কি। বিস্তৃত তন্ত্র ডিসপারশন সিস্টেম, সেটা বলছে দুটি পদার্থের এক ঘনিষ্ঠ মিশ্রণ। বিস্তৃত তন্ত্র বলতে দুটি পদার্থের ঘনিষ্ঠ মিশ্রণ বোঝায়, যেখানে
একটা পদার্থ অপর একটা পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন কণা বা তরল বিন্দু বা গ্যাসীয় বুদবুদ হিসেবে বিস্তৃত থাকে, সেটাকেই বিস্তৃত তন্ত্র বলে। এরা আবার তিন প্রকার হতে পারে, একটা প্রকৃত দ্রবণ, একটা কোলয়েডীয় দ্রবণ, একটা প্রলম্বন। প্রকৃত দ্রবণ বলতে ধরো ওই কোনো দ্রাবকে দ্রাব মিশিয়ে যদি, এখানেই বলেছি দেখো, বিস্তৃত কণার ব্যাস হচ্ছে 10⁻⁸ সেমি, বেশি বা 10⁻⁸ও হতে পারে, সেরকমই ওই দ্রাবকে দ্রাব মিশিয়ে যদি এই এই এত ব্যাসার্ধ বিশিষ্ট কণার উপর বিয়োজিত করে দ্রাবকের সাথে ভালোভাবে মিশে একটা সমসত্ব স্বচ্ছ মিশ্রণ তৈরি করে, সেটাকেই কিন্তু প্রকৃত দ্রবণ বলে। এখান থেকে আমরা ডেফিনেশন পেয়ে যাচ্ছি। তাহলে প্রকৃত দ্রবণ, ট্রু সলিউশন বলতে কি বোঝায় না, বলবে যে একটা দ্রাবকে দ্রাব মিশিয়ে যদি আমরা 10⁻⁸ অথবা তার থেকে অধিক ব্যাস বিশিষ্ট কণারূপে বিয়োজিত করে এবং দ্রাবকের সাথে ভালো করে মিশিয়ে একটা সমসত্ব স্বচ্ছ মিশ্রণ পাই, সেটাই হবে প্রকৃত দ্রবণ। যেমন ধরো জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা চিনি দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ তৈরি করে। এরপর হচ্ছে কোলয়েডীয় দ্রবণ, কোলয়েডিয়াল সলিউশন। সেটা কি না, ফেরিক হাইড্রোক্সাইডের সঙ্গে জল ও অল্প ফেরিক ক্লোরাইড মিশিয়ে ঝাঁকালে গাঢ় বাদামি বর্ণের একটা দ্রবণ পাওয়া যায়। এইটা যেমন সমসত্ব আর স্বচ্ছ ছিল, এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে অসমসত্ব ও অস্বচ্ছ। এটার ব্যাস হয় 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমি অবধি, মানে 1 থেকে 100 ন্যানোমিটার এর ব্যাসটা হয়। তাহলে এখানে বলাই যায় একটা পদার্থের মধ্যে যখন এত ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে একটা অসমসত্ব অস্বচ্ছ দ্রবণ তৈরি করে, সেটাই হচ্ছে কোলয়েডীয় দ্রবণ, সেটাকেই কোলয়েডীয় দ্রবণ বলে। আর একটা হচ্ছে প্রলম্বন। প্রলম্বন কি বলতো, প্রলম্বনও কিন্তু অসমসত্ব আর অস্বচ্ছ দ্রবণ তৈরি করে। এর ব্যাস হয় 10⁻⁵ সেমি থেকে 5 সেমি বেশি হয়, মানে আরো বেশি, মানে 100 ন্যানোমিটার। এটা হচ্ছে কোলয়েডীয় দ্রবণ ছিল 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকবে, আর 100 ন্যানোমিটারের বেশি হয়ে গেলে সেটাকে প্রলম্বন বলে। এই এত মানে 10⁻⁵ এর থেকে বেশি ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত হয়ে একটা অসমসত্ব অস্বচ্ছ মিশ্রণ তৈরি করলে সেটাকে বলবো প্রলম্বন, অস্থায়ী প্রকৃতির। ধরো বেরিলিয়াম সালফেটের মিহি গুঁড়োকে যদি জলে যুক্ত করে জোরে জোরে ঝাঁকানো হয়, কণাগুলি পাত্রের তলায় গিয়ে জমা হয়, সেইটা হচ্ছে প্রলম্বন। এরপর আসছি কোলয়েড কি। কোলয়েড কি, তাহলে আমরা প্রথমেই বললাম পদার্থের কোলয়েডীয় অবস্থা বলতে গিয়ে যে কোলয়েড কোনো বিশেষ পদার্থ নয়, এটা একটা যে কোনো পদার্থের বিশেষ অবস্থাকে বোঝায়, একটা স্টেট, কোনো ম্যাটার নয়, এটা একটা স্টেটকে বোঝায়, কোনো পদার্থের স্টেটকে বোঝায়। একটা পদার্থ অপর একটা পদার্থের মধ্যে 10⁻⁷ থেকে 10⁻⁵ ব্যাস বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে দ্বিদশা বিশিষ্ট স্থায়ী অসমসত্ব সিস্টেম উৎপন্ন করে, সেটাকে কোলয়েড বলে। আর কোলয়েডাল স্টেট কাকে বলে না, কোনো পদার্থ যখন অপর একটি পদার্থের মধ্যে ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অবস্থান করে, তখন প্রথম পদার্থ শেষ পদার্থের মধ্যে কোলয়েডীয় অবস্থায় আছে বলা হয়। তাহলে ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অবস্থান করছে মানে সেটা কোলয়েডীয় অবস্থায় আছে বলা হয়। কোলয়েড সিস্টেমের দুটি দশা আছে, সেটা হচ্ছে একটা বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা বলতে ধরো গোল্ড সলে গোল্ডের কণাগুলো হচ্ছে বিস্তৃত দশা, আর বিস্তার মাধ্যম হচ্ছে গোল্ড সলেই গোল্ডের কণাগুলো তো জলের মধ্যে বিস্তৃত আছে। এবার তার মানে যার মধ্যে বিস্তৃত আছে, যেটার মাধ্যম, সেটাই হচ্ছে এখানে বিস্তার মাধ্যম। তাহলে গোল্ড সলে গোল্ডের কণাগুলো হচ্ছে বিস্তৃত দশা, আর জলের মধ্যে যেহেতু বিস্তৃত আছে তাই জলটা এখানে হচ্ছে বিস্তার মাধ্যম। এটা হচ্ছে কোলয়েড সিস্টেমের দুটো দশা। তো আজকে এই অবধি থাক, আর নেক্সট দিন থেকে আমরা কোলয়েডের ক্লাসিফিকেশন থেকে স্টার্ট করব। আর এই কোলয়েডের থেকে আজকে তো এনজাইম অনুঘটন অবধি হোমওয়ার্ক দিলাম, সেগুলো তোমরা অবশ্যই করে
হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে 9804265101। যে হোমওয়ার্কগুলো দিলাম, যারা ক্লাসটা এখন করতে পারছো না, রেকর্ড ক্লাসটা দেখে নিও, দেখে নিয়ে হোমওয়ার্কগুলো খাতায় লিখে সেই হোমওয়ার্কগুলো করে পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আজকে তাহলে এই অবধি থাক। থ্যাংক ইউ।